হাই গাইস, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন ভিডিও টপিক নিয়ে। তবে আজকের ভিডিওটা লাইফ সায়েন্স রিলেটেড কোনো ভিডিও নয়। আজকে তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার যেটা ফিজিক্যাল সায়েন্সের পরিমাপ, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমি যদি তোমাদের কোনো উপকার করতে পেরে থাকি, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ। ওকে, লেটস গেট স্টার্টেড। তো পরিমাপ নিয়ে সব কিছু জানার আগে আমি বিজ্ঞানী লর্ড কেলভিনের একটা মতবাদ তোমাদেরকে বলবো, যাতে তোমরা জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারো। বিজ্ঞানী লর্ড কেলভিন বলেছেন, যা নিয়ে তুমি বলছো তা যদি পরিমাপ করতে পারো এবং সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো, তখন তুমি এ সম্বন্ধে কিছু জানো। কিন্তু যদি সংখ্যা দিয়ে প্রকাশ করতে না পারো, তবে তোমার জ্ঞান খুব সীমিত এবং সন্তোষজনক নয়। তাই সূক্ষ্ম ও সঠিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ওনার এই উক্তির মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছেন, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, টিনা আর রিনা দুই বন্ধু, এদের বাড়ির দূরত্ব কত? তোমরা আমাকে উত্তর দিলে 5। তখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, 5? শুধু 5 আবার হয় নাকি? তার সাথে তো আরও কিছু থাকবে। কারণ তোমরাই বলো, 5 তো শুধু সাংখ্যমান, একটা সংখ্যা মাত্র। সেটা দিয়ে কখনো আমরা বাড়ির দূরত্ব প্রকাশ করতে পারি? এইখানেই প্রয়োজন এককের, যা সূক্ষ্ম পরিমাপের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি বলি 5-এর সাথে কিলোমিটার বা মিটার, তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এটা দৈর্ঘ্যের একক। অর্থাৎ টিনা এবং রিনা দুজনেরই বাড়ির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এটাকে যদি আমরা ঘুরিয়ে বলতে চাই, সাপোজ ধরো আমি তোমাদের কাউকে আবার জিজ্ঞাসা করলাম, টিনা এবং রিনার বাড়ির মধ্যবর্তী দূরত্ব কত? তোমরা কেউ আমাকে বলে উঠলে কিমি বা কিলোমিটার। তখন আমি মনে মনে ভাববো বা তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে, তা আবার হয় নাকি? শুধু একক দিয়ে কখনো আবার প্রকাশ করা যায় নাকি কারোর বাড়ির দূরত্ব? তখন তোমরা কি বলবে? 5 কিলোমিটার। কেন না, শুধু একক বা শুধু সংখ্যা দিয়ে কখনোই পরিমাপ স্পষ্ট নয়। সুতরাং পরিমাপ করতে গেলে সাংখ্যমানও লাগে, আর তার সাথে কিন্তু এককেরও সমান তালে প্রয়োজন। তাই তখনই কিন্তু আমরা সূক্ষ্ম ও সঠিক পরিমাপ করতে পারবো। এরপরে আমরা জানবো যে আমরা পরিমাপ করবোটা কাদের, তাই না? তাহলে দেখা যাক। তার জন্য আমাদের রাশি জানা ভীষণ প্রয়োজন। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কী? দেখো, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশির সংজ্ঞায় বলা হচ্ছে, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছুর পরিমাপ সম্ভব, সেই রাশিগুলোকেই আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলবো। যেমন উদাহরণ দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, এই সমস্ত রাশিগুলোরই কিন্তু আমরা পরিমাপ করতে পারি, তাই না? তাই জন্য এগুলোকে আমরা কি বলবো? ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। সো গাইজ, এবার আমরা জানবো ভৌত রাশির পরিমাপ করব আমরা কি করে, তাই তো? তাহলে রাশির পরিমাপ সংক্রান্ত সূত্রটা একবার দেখে নিই। রাশির পরিমাপ ইকুয়াল টু রাশির সাংখ্যমান ইন্টু রাশির একক। আগেই আমি যা বুঝিয়েছি, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাও আমি এটা বলে আরেকবার রিপিট করে দিচ্ছি। একটা উদাহরণ নিচ্ছি, চলো। রাশির পরিমাপ, তাই তো? দেখো, বলা হচ্ছে টিনা বাজার থেকে আলু আনতে গেছে 5 কেজি পরিমাণ। অর্থাৎ সে কতটা পরিমাণ আলু নিয়ে এসেছে? 5 কেজি। এখানে আমরা কিসের পরিমাণ করছি? আলুর পরিমাণ। তাহলে রাশির পরিমাপের জায়গায় আমরা কি বসাবো? আলুর পরিমাপ। ওকে, দেন আমরা কি জানবো? রাশির সাংখ্যমান। কত কেজি আলু আনতে গেছে? 5 কেজি। তাহলে রাশির সাংখ্যমান ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু রাশিটির একক। এখানে আলুর পরিমাণের জন্য আমরা কি একক ইউজ করছি? কেজি বা কিলোগ্রাম, তাই তো? সুতরাং রাশির একক ইকুয়াল টু বা রাশির এককের জায়গায় আমরা কি বসাবো? কেজি। সুতরাং আলুর পরিমাণ হলো 5 কেজি। অর্থাৎ রাশির সাংখ্যমান ইন্টু রাশির এককের গুণফল হচ্ছে রাশির পরিমাপ। দেখো, এরপর আমরা আসবো স্কেলার রাশি আর ভেক্টর রাশিতে। স্কেলার রাশি কি বলছে দেখো, যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন ধরো ভর। কোনো বস্তুর ভর যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কি আমাদের কোনো অভিমুখের দরকার হয়? আমরা কি কখনোই এটা জিজ্ঞাসা করি যে বস্তুটার ভর কোন দিকে প্রযুক্ত হয়েছে? না, কখনোই আমরা এমন প্রশ্ন করি না। সুতরাং ভর এটা প্রকাশ করতে গেলে তার মানই যথেষ্ট। তাই স্কেলার রাশির সংজ্ঞায় বলা হয়েছে যে যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, অর্থাৎ স্কেলার রাশি প্রকাশ করতে গেলে শুধুমাত্র তার মান দিলেই যথেষ্ট। এরপর আমরা আসছি ভেক্টর রাশিতে। ভেক্টর রাশির সংজ্ঞায় বলা হয়েছে, দেখো, যেসব ভৌত রাশির মান ও অভিমুখ 2 আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন ধরো বল। সাধারণভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি ধরো একটা বস্তুর ওপর বল প্রযুক্ত করেছো। এখন তোমাকে আমি খুব স্বাভাবিকভাবে এটা জিজ্ঞাসা করতেই পারি যে তুমি বলটা বস্তুর ওপর ঊর্ধ্বমুখে প্রযুক্ত করেছো, নিম্নমুখে প্রযুক্ত করেছো, সম্মুখভাগে প্রযুক্ত করেছো নাকি পশ্চাৎভাগে প্রযুক্ত করেছো? অর্থাৎ
এটা প্রকাশ করতে গেলে শুধুমাত্র মান যথেষ্ট নয়, এখানে অভিমুখেরও কিন্তু উল্লেখ চলে আসছে বা অভিমুখেরও কিন্তু প্রয়োজন পড়ছে। অর্থাৎ এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি বা স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্যে আসতে পারি যে স্কেলার রাশি প্রকাশ করতে গেলে শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নেই, কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে সেখানে কিন্তু মান ও অভিমুখ দুয়েরই আমাদের সমানভাবে প্রয়োজন। ওকে, তো এবার আমরা আসবো মৌলিক রাশি বা প্রাথমিক রাশিতে এবং লব্ধ রাশি। তো প্রথমেই আমরা আসি মৌলিক রাশিতে বা প্রাথমিক রাশিতে। কি বলা হচ্ছে দেখো, যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে অন্যান্য ভৌত রাশি গঠিত হয়। সো ওকে, তোমরা বুঝতে পারছো গাইস, এ তো একাই 100। সরি আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম। ওকে, তো মৌলিক রাশিতে বলা হচ্ছে যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, নির্ভর তো করেই না, আবার এই রাশিগুলির সাহায্যে অন্যান্য ভৌত রাশি গঠিত হয়। তার মানে মৌলিক রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, কিন্তু মৌলিক রাশি অন্য কোনো রাশি গঠিত হতে সাহায্য করে। তার মানে তোমরা বুঝতে পারছো মৌলিক রাশির পাওয়ার কতটা। এবার উদাহরণে আসি। উদাহরণ দেখো, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, এই সমস্ত হচ্ছে মৌলিক রাশির উদাহরণ। এরপর দেখো তিনটি প্রধান প্রাথমিক রাশি, যেমন দৈর্ঘ্য, যাকে আমরা কি বলবো লেন্থ, তাই জন্য ব্র্যাকেটে এল লেখা আছে। ভর, যাকে আমরা ইংলিশে কি বলবো মাস, তাই জন্য ব্র্যাকেটে এম। আর সময় হচ্ছে টি। তো এই তিনটি প্রধান প্রাথমিক রাশি যাদের সাহায্যে সমস্ত রাশির মাত্রা নির্ণয় করা হয়, সেই কারণেই এই তিনটি প্রাথমিক রাশিকে প্রধান প্রাথমিক রাশি বলা হচ্ছে। এম, এল এবং টি এর মাধ্যমে সমস্ত রাশির মাত্রা নির্ণয় করা হয়। এরপর আমরা চলে আসছি লব্ধ রাশিতে। লব্ধ রাশিতে বলা হচ্ছে যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে বলবো আমরা লব্ধ রাশি। তো মৌলিক রাশিটাই আমরা পড়ে নিয়েছি, কিন্তু মৌলিক রাশি কিন্তু অন্যান্য রাশিগুলোকে গঠিত হতে সাহায্য করে, আর যাদেরকে গঠন করতে সাহায্য করে তারা অন্য কেউ নয়, তারাই হচ্ছে লব্ধ রাশি। তাই লব্ধ রাশিতে কি বলছি আমরা, যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা কি বলবো লব্ধ রাশি। একটা উদাহরণ পিক করি তাহলেই বুঝতে পারবে। যেমন দেখো ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে আমরা ক্ষেত্রফল বলি। এখন দেখো দুটোই কিন্তু সেন্টিমিটার মিটার এককে আমরা মাপতে পারি, তাই জন্য আমরা এক্ষেত্রে প্রস্থটাকেও দৈর্ঘ্য লিখতে পারি, যেহেতু এককটা এক। সুতরাং দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ ইন্টু লেন্থের গুণফল। তাই ক্ষেত্রফল পরিমাপ করতে হলে কিন্তু দুটো দৈর্ঘ্যকেই আমরা গুণ করছি, সেই কারণেই দুটো প্রাথমিক রাশি নিয়ে গঠিত হয়েছে একটা লব্ধ রাশি, যেটাকে আমরা কি বলছি ক্ষেত্রফল। তো একই রকমভাবে আমরা আয়তনকেও এরকমভাবেই প্রকাশ করতে পারি। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমাদের কোনো উপকারে আসতে পেরেছে। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রেরণা দেয় আরও এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সো ওকে, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, আর খুব ভালো থেকো। আই লাভ ইউ অল।